হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আর তোমরা দেখছো তোমাদেরই চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আমি নিতু, তোমাদের জানাই স্বাগত। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এখন এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। আজকে নিয়ে এসেছি 32 নম্বর ক্লাস। এর আগে আমি 31টি ক্লাস তোমাদের করে দিয়েছি। তোমাদেরা যারা এখনও পর্যন্ত দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। এছাড়া এই প্রশ্নগুলো কিন্তু আসন্ন যে সমস্ত তোমাদের এসএসসি পরীক্ষা আছে, এই প্রশ্নগুলো কিন্তু এসএসসি প্রতিটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। আর এক কথা, তোমাদের কিন্তু এসএসসি জিডির এক হল টিকিট কিন্তু দেখাচ্ছে অনলাইনে। অবশ্যই তোমরা এখন পর্যন্ত যারা দেখোনি অবশ্যই খুব তাড়াতাড়ি দেখে নাও তোমাদের কবে এবং কোথায় এবং কোন শিফটে তোমাদের পরীক্ষা পড়েছে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন বলেছে, জাতীয় ক্রীড়া পুরস্কার 2023 কোন বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি পেয়েছে? দেখো, আমি কিন্তু জাতীয় ক্রীড়া পুরস্কার 2023-এর একটি আলাদা একটি ভিডিও তোমাদের করে দিয়েছি। তোমরা ওখানে গিয়ে কিন্তু জাতীয় ক্রীড়া পুরস্কার 2023-এর কিন্তু সম্পূর্ণ বিবরণী পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা নিশ্চিত 1 নম্বরের পেতে হলে অবশ্যই কিন্তু এই জাতীয় ক্রীড়া পুরস্কার 2023টা দেখে নেবে। তো সঠিক উত্তর কী হবে? গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, যেটা অমৃতসরের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয় 2023-এর মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি জিতেছে। মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ। চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন যেটি 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। কোথায় হয়েছিল? সঠিক উত্তর হবে পাটলিপুত্র। 250-এ তখন ভারতের সিংহাসনে ছিলেন মৌর্য বংশ। মৌর্য বংশের শাসক অশোক কিন্তু ছিলেন তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সময় শাসক। 250 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু মৌর্য বংশের শাসক অশোক সিংহাসনে বসেছিলেন। আর এর সভাপতিত্ব করেছিলেন তিস্য, মঙ্গালীপুত্র তিস্য কিন্তু, ঠিক আছে, মঙ্গালীপুত্র তিস্য কিন্তু ছিলেন এর সভাকবি। এছাড়া যদি দেখি রাজগৃহ কিন্তু প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল। তখন সিংহাসনে বসেছিলেন কে? অজাতশত্রু এবং সেটা হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রু। এবং এর সভাপতিত্ব ছিলেন হচ্ছে মহাকাশ্যপ। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল কাশ্মীর 72 খ্রিস্টাব্দে। তখন শাসক ছিলেন কে? কনিষ্ক। আর দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে হয়েছিল বৈশালী কত খ্রিস্টাব্দে? 383 খ্রিস্টপূর্বাব্দে। 383 খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের আমল সময়। কালাশোক ছিলেন তখন শিশুনাগ বংশের শাসক। তাহলে প্রথম রাজগৃহ, তারপরে বৈশালী, তারপরে পাটলিপুত্র এবং চতুর্থ হচ্ছে কাশ্মীরে। রাজার বেশে পাটলিকাশে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রাজ্যে সরিস্কা টাইগার রিজার্ভ অবস্থিত? কোন রাজ্যে সরিস্কা টাইগার রিজার্ভ অবস্থিত? দেখো, মধ্যপ্রদেশে কি আছে? কানহা। বিহারে কি আছে? বাল্মীকি জাতীয় উদ্যান। বাল্মীকি জাতীয় উদ্যান বিহারে, আর সরিস্কা জাতীয় উদ্যান কিন্তু রাজস্থানে অবস্থিত। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, ড্যাশের মৃত্যুর পর গুলজারিলাল নন্দ ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন? কোন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর গুলজারিলাল নন্দ ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন? গুলজারিলাল নন্দ কিন্তু ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। প্রথম কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু এই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী গুলজারিলাল নন্দ।
তিনি কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুর পর কিন্তু ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছিলেন 1964 সালে। 1964 সালে তিনি 27শে মে থেকে 9 জুন পর্যন্ত কিন্তু ভারতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন। কার মৃত্যুর পর? জওহরলাল নেহরুর মৃত্যুর পর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তিটি ভারতের বিখ্যাত স্নুকার খেলোয়াড়? দেখো, বিজেন্দর সিং বক্সিং, শরৎ কমল টেবল টেনিস, মনবীর সিং ফুটবল। তিনি ভারত এবং মোহনবাগানের কিন্তু খেলে মনবীর সিং। তো সঠিক উত্তর কী হবে? পঙ্কজ আদবানি। পঙ্কজ আদবানি কিন্তু ভারতের বিলিয়ার্ডস এবং স্নুকার খেলোয়াড়। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলেছে, পিওর ব্যাংকিং নাথিং এলস, এই স্লোগানটি কোন ব্যাংকের? কোন ব্যাংকের স্লোগান পিওর ব্যাংকিং নাথিং এলস? তো সঠিক উত্তর এসবিআই। এসবিআইয়ের স্লোগান হলো পিওর ব্যাংকিং নাথিং এলস। এসবিআই যার পূর্বতন নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি 1921 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে 1955 সালের 1 জুলাই এসবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। 1955 সালের 1 জুলাই কিন্তু এসবিআই প্রতিষ্ঠিত হয়েছিল। তার আগে 1921 সালে তার নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক। এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে অবস্থিত এবং এর চেয়ারম্যানকে দীনেশ কুমার খাড়া। দীনেশ কুমার খাড়া। ঠিক আছে, দীনেশ কুমার খাড়া কিন্তু এসবিআইয়ের চেয়ারম্যান। তাহলে পিওর ব্যাংকিং নাথিং এলস এই স্লোগানটি এসবিআইয়ের পূর্ব নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীকালে 1955 সালে 1 জুলাই কিন্তু এসবিআই প্রতিষ্ঠা হয়। এর সদর দপ্তর বোম্বাই এবং এর চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া। পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে পাইথন হাইড্রো বৈদ্যুতিক প্রকল্প গড়ে উঠেছে? কোন নদীর তীরে? তো এটি কিন্তু গোদাবরী নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে। এই পাইথন হাইড্রো বৈদ্যুতিক প্রকল্প কিন্তু ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় কিন্তু অবস্থিত। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় কিন্তু এই পাইথন হাইড্রো বৈদ্যুতিক প্রকল্প অবস্থিত। এর উদ্বোধন হয়েছিল 1976 সালে। 1976 সালে কিন্তু উদ্বোধন হয়েছিল এবং এই বৈদ্যুতিক প্রকল্পটি ক্ষমতা হচ্ছে 12 মেগাওয়াট। 12 মেগাওয়াট কিন্তু এর ক্ষমতা। এই জলবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা 12 মেগাওয়াট। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ওডিআই ক্রিকেট বিশ্বকাপে দ্রুততম 50 উইকেট সংগ্রাহক বোলার কে? কে দ্রুততম 50টি উইকেটের শিকার করেছেন বিশ্বকাপ ক্রিকেটে? ওডিআই বিশ্বকাপ ক্রিকেটে দ্রুততম 50 উইকেটের শিকার করলেন কে? তো তিনি হলেন ভারতের মোহাম্মদ শামি। মোহাম্মদ শামি কিন্তু এই মাত্র 17টা ইনিংসে, বিশ্বকাপের 17টা ইনিংসে কিন্তু তিনি 50টি উইকেট সংগ্রহ করেছেন। এর আগে কিন্তু মিচেল স্টার্ক, তিনি অস্ট্রেলিয়ার জোরে বোলার, তিনি 19টি ইনিংসে কিন্তু 50 উইকেট পেয়েছিলেন এবং শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা তিনি কিন্তু 25টি ইনিংসে কিন্তু এই 50টি উইকেট সংগ্রহ করেছিলেন। মোহাম্মদ শামি 2003 সালের ক্রিকেট ওডিআই বিশ্বকাপে কিন্তু সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক। তিনি টোটাল কিন্তু 2023 ক্রিকেট বিশ্বকাপে কিন্তু 24টি উইকেট সংগ্রহ করেছেন। পরবর্তী প্রশ্ন, ইউরিয়া রেশন পদার্থটি উৎপত্তি স্থান কোনটি? ইউরিয়া একটি রেশন পদার্থ, যেটি কোথায় উৎপন্ন হয়? তো এটি কিন্তু যকৃতে উৎপন্ন হয়। ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে। এবং এর উৎপত্তির কারণ হচ্ছে প্রোটিন বিপাকের ফলে কিন্তু ইউরিয়া উৎপন্ন হয়।
এবং এই ইউরিয়াটি কিভাবে নির্গত হয়? এটা কিন্তু মূত্র এবং ঘামের সাহায্যে কিন্তু নির্গত হয়। মানব শরীরের মূত্র এবং ঘামের সাহায্যে কিন্তু এই দেখবে ইউরিয়া বের হয়। মূত্রের সাহায্যে এবং ঘামের সাহায্যে কিন্তু ইউরিয়া বের হয়। তাহলে ইউরিয়ার উৎপত্তি স্থান যকৃৎ। কিসের কারণে উৎপত্তি হয়? প্রোটিন বিপাকের ফলে। প্রোটিন বিপাকের ফলে কিন্তু ইউরিয়া উৎপত্তি হয়, আর ইউরিয়া নির্গমন হয় হচ্ছে মূত্র এবং ঘামের সাহায্যে। পরবর্তী প্রশ্ন, কান্ডালা বন্দরের নতুন নাম কি রাখা হয়েছে? কান্ডালা বন্দরের নতুন কী নামে রাখা হয়েছে? তো কান্ডালা কিন্তু একটি গুজরাটের বন্দর। তো এটি নতুন নাম কি রাখা হয়েছে? দীনদয়াল বন্দর। দীনদয়াল উপাধ্যায় বন্দর কিন্তু রাখা হয়েছে কান্ডালা বন্দরের নতুন নাম। পরবর্তী প্রশ্ন, 2024 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হিসাবে কে উপস্থিত ছিলেন? 2024 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন উপস্থিত ছিলেন। আবদেল ফাতাহ আল সিসি, তিনি মিশরের রাষ্ট্রপতি, যিনি 2023 সালে কিন্তু প্রজাতন্ত্র দিবসের বিশেষ অতিথি ছিলেন। তো তোমাদের জন্য আজকে প্রশ্ন থাকবে 2024-এ ভারতের কততম 2024-এর 26শে জানুয়ারি কততম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো? কততম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো? শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, ঋষি সানক কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? দেখো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? 12,757 এবং মেরু ব্যাস 12,714। তো পার্থক্য কত? পার্থক্য কিন্তু 43 কিমি। তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 43 কিমি। তো নিরক্ষীয় ব্যাস কত? 12,757 এবং মেরু ব্যাস 12,714। চলো নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পরোক্ষ করের উদাহরণ? পরোক্ষ কর, আয়কর, ব্যয়কর, সম্পদ কর, এটা কি? প্রত্যক্ষ কর। আর পরোক্ষ কর কিন্তু জিএসটি। জিএসটি কিন্তু পরোক্ষ করের উদাহরণ। জিএসটি 101তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু লাগু হয়েছিল। জিএসটি যেটা ধার্য করে কেন্দ্র সরকার এবং উপভোগ করে কিন্তু রাজ্য সরকার। জিএসটি ধার্য করে কেন্দ্র সরকার এবং উপভোগ করে রাজ্য সরকার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্ণিত আছে? তো ভারতীয় সংবিধানের ভাগ 4 বা অনুচ্ছেদ 36 থেকে 51-তে কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্ণিত রয়েছে। প্রথম ভাগে আছে অঙ্গরাজ্য সমূহ, দ্বিতীয় ভাগে আছে নাগরিকত্ব, তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার। প্রথম ভাগ 1 থেকে 5, সরি 1 থেকে 4, প্রথম ভাগ 1 থেকে 4, দ্বিতীয় ভাগ আছে 5 থেকে 11, তৃতীয় ভাগ আছে 12 থেকে 35 এবং চতুর্থ ভাগ আছে 36 থেকে 51। তো চতুর্থ ভাগে কিন্তু রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্ণিত আছে। প্রথম ভাগে অঙ্গরাজ্য সমূহ যেটা 1 থেকে 4, দ্বিতীয় ভাগে 5 থেকে 11 নাগরিকত্ব, তৃতীয় ভাগে আছে মৌলিক অধিকার যেটি 12 থেকে 35 এবং 36 থেকে 51 আছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। চলো নেক্সট প্রশ্ন, ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর মহীশূর। মহীশূরে কিন্তু ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরি কিন্তু অবস্থিত। কটকে কি আছে? রাইস রিসার্চ ইনস্টিটিউট।
সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে? ধান গবেষণা কেন্দ্র কটকে। সিমলা আছে আলু গবেষণা কেন্দ্র। কার্নাল কিন্তু দুধ রিসার্চ ইনস্টিটিউট, হরিয়ানার কার্নাল। লালা লাজপত রায় কোন সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন? তো লালা লাজপত রায় কিন্তু সঠিক উত্তর কী হবে? আর্য সমাজের কিন্তু সক্রিয় সদস্য ছিলেন। আর্য সমাজ 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। 1875 সালে স্বামী দয়ানন্দ সরস্বতী কিন্তু আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আকবরনামা বইটি কে লিখেছিলেন? তো আকবরনামা বইটি লিখেছিলেন আবুল ফজল কিন্তু আকবরনামা বইটি লিখেছিলেন। তো বন্ধুরা অবশ্যই প্লিজ একটু লাইক করে দেবে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। চলো নেক্সট। কাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়? হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে কিন্তু হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। জয়দেব কি লিখেছিলেন? গীত গোবিন্দ কার লেখা? জয়দেব কিন্তু লক্ষণ সেনের সভাকবি ছিলেন। হর্ষবর্ধন তিনি পুষ্যভূতি বংশের শাসক ছিলেন। তিনি 606 খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসনে বসেছিলেন। পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো ভারতের আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং ক্ষুদ্রতম কিন্তু লাক্ষাদ্বীপ কিন্তু সাক্ষরতার দিক থেকে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম। কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সাক্ষরতার সবচেয়ে বেশি? কিন্তু লাক্ষাদ্বীপ। আর সর্বোপরি কিন্তু সেকেন্ড স্থান কেরালার পরে কিন্তু সাক্ষরতার হার কিন্তু লাক্ষাদ্বীপের সবচেয়ে বেশি, কেরালার পর প্রথম কেরালা আর লাক্ষাদ্বীপ দ্বিতীয়। আর যদি বলে শুধু কেন্দ্রশাসিত অঞ্চল তখন কিন্তু লাক্ষাদ্বীপ কিন্তু সাক্ষরতার হার সবচেয়ে বেশি। আর আয়তনের দিক দিয়ে কিন্তু লাক্ষাদ্বীপ সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল। চলো নেক্সট। শব্দ এক প্রকার ড্যাশ তরঙ্গ। শব্দ কি তরঙ্গ? তো সঠিক উত্তর শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো বন্ধুরা এই 20টি প্রশ্ন তোমাদের জন্য ছিল। ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, আবার দেখাবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ